একটা সুন্দর সকালের সূচনা। সকাল 6টা কি 6:30টার ঘরে। ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বইয়ে যাচ্ছে দক্ষিণা জানালা দিয়ে। কে যেন দক্ষিণা জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল। নাকি গভীর রাতের ফোন আলাপের শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে, জানে না মায়া। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়ার আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক তেমনি দক্ষিণা হওয়ায় ফুরফুরে বাতাসে শরীরে আরাম তুলছে। মায়া সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হওয়া থেকে মুহূর্তে উপর হয়ে শুল, বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্তি করতে পারবে না ভেবেও আরামের ঘুমটা শান্তিমতো দিতে পারছে না সে। বাড়ির ভিতরে থেকে ভেসে আসা তীব্র হইচই আর কলরবে আওয়াজে বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউডস্পিকার কথা বলছে মায়ার মনে হলো। থেকে থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগমের চেঁচামেচি ডাক শুনতে পারছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে হয়তো কোনো কাজে। কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কি কাজে পড়ল চাচির? জানে না মায়া। সাবিনা বেগমের চেঁচামেচি ডাকাডাকি শব্দ মায়ার কান অবধি পৌঁছালেও জুই বিন্দাস ঘুমাচ্ছে তখনও। ওর কোনো সারা শব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোনালাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত 3 মাস ধরে এত কথা বলে। কার সাথে প্রেম করে বেড়ায়? লোকটাকে। তবে মায়ার জানামতে যতটুকু বুঝতে পেরেছে জুই হয়তো খান বাড়ির কারো সাথে প্রেম জমিয়েছে। খুব সম্ভবত রিদ খানের ছোট ভাই রাদিফের সঙ্গে জুইয়ের প্রেম। ফোন নাম্বার অন্তত রাদিফ লাল হার্ট নামে সেভ করা। মায়া সেই থেকেই একটু বুঝেছে। বাহির থেকে ভেসে আসা তীব্র ভূসব আওয়াজে মায়া নাক মুখ কুঁচকে বালিশের ভিতরে আরো মুখটা চেপে রাখল। আরামের ঘুমটা হারাম হয়ে যাওয়ায় বিরক্ত হতে গিয়েও হলো না কিছু একটা ভেবে। বরং চট করে মায়ার মাথায় আসল আজর বড় বোন মুক্তা গায়ের হলুদ। সেজন্য বাসায় মেহমান থেকে শুরু করে ডেকোরেশনে মানুষের ভরপুর। এজন্য সকাল হতেই এত হই হুল্লোড় চেঁচামেচি শব্দ ভেসে আসছে। মায়া ঘুমের রেশ কাটাতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণা জানালাটার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাহিরে। মায়া চোখ আউড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার দিকে তাকালো। বাতাসের তোপে ফুরফুর করে নড়ছে গাছে পাতা, সেই সাথে ছোট ছোট আম ফলের ঝুল। মায়া আস্তে করে মাথাটা বালিশের উপর রেখে অসল ভঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ার কাছে। মনের মধ্যে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়া মনে হচ্ছে আজ মায়ার সাথে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ার জন্য শুভ কিংবা অশুভে পরিণত হবে। হয় আজকে মায়ার জীবনে বেস্ট কিছু ঘটবে, নয়তো একেবারে অনেক খারাপ কিছু ঘটবে। যাই ঘটুক না কেন, মায়া মনে হচ্ছে আজকে দিনটি মায়ার জীবনে বাকি দিনগুলোর মতন হবে না। একদম ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহ জানে এবার কি হয়। মায়া মনে মনে দোয়া করল যাতে খারাপ কিছু না ঘটে মায়ার সাথে। আজকে মায়ার বোনের গায়ের হলুদের অনুষ্ঠান, আর আজ যদি মায়ার জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে। মায়া চাই না ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট হোক। তাই মায়ার নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করল মনে মনে। তারপর অলস ভঙ্গিতে ঘাড় ঘুরে তাকালো পাশের বালিশে সজ্জায়িত ঘুমন্ত জুইয়ের দিকে। সে মায়ার দিকে মুখ ফিরে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রুমে বোম মারলেও মনে হয় জুইয়ের ঘুম ভাঙবে না। সারা রাতের অঘুমের ঘুম দিয়েছে জুই। আবারও সেই একই ভোসব আওয়াজটা তীব্রভাবে কানে লাগতে মায়া অলসতা ঝেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসল। হামি তুলতে তুলতে জুইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুই ফোনের চার্জ শেষ করে ফেলেছে। আর মাত্র 2% চিহ্ন আছে শেষে। মায়া ফোনের চার্জ নিয়ে মাথা ঘামাল না, বরং মায়ার নিখোঁজ স্বামী কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করতে লাগলো। অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশায় ভুবল মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখল। লোকটা মায়াকে কখনো কল দেও না, আবার মায়ার কল রিসিভ করে না সে। এত কিসের রাগ মায়ার উপর লোকটার সেটাই বুঝে নাও। এমন তো না যে লোকটা মায়াকে অপছন্দ করে।
বরং মায়া 2 দিনের ফোনালাপের খুব বুঝতে পেরেছে লোকটাও মায়াকে মনে রেখেছে এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দও করে। কথাবার্তায় তো মায়ার তাই মনে হলো। মায়া নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড়া ভেঙে খাট থেকে পা নামিয়ে বসলো বিছানার কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো হাতে প্যাঁচাতে প্যাঁচাতে খোপা করল। বিছানা পাশ থেকে গায়ের সুতির ওড়নাটা কাঁধে দুপাশে ঝুলিয়ে ঘরে স্যান্ডেলগুলো পায়ে পড়ল। তারপর ওয়াশরুমের কাজ সেরে হাতের ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে বসার ঘরে ঢুকতে চোখে পড়ল এলাহিকান্দ। মায়া 2 ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেরাও মায়ার বাবা চাচার সাথে হাতে হাতে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ার ফুপাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশন মালামালের কাজ দেখাচ্ছে দাঁড়িয়ে থেকে লোকদের। শফিকুল ইসলাম বাজারের লিস্ট বানাচ্ছে ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে। ঘরে বাইরে সারা বাড়িতে ডেকোরেশনে কাজ করা হচ্ছে। মায়া উকি মেরে রান্নাঘরে দিকে তাকালো। দেখলো রান্নাঘরে মা চাচির সাথে 2 ফুপিও হাতে হাতে কাজ করছে। তখনকার ভোসব আওয়াজটার উৎস খুঁজে পেতেই মায়া দেখলো ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ডার করছে, আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, সঙ্গে আরো 3 জন কাজের মহিলা নিয়ে। মায়ার মাকে দেখা গেল নকশি পিঠা বাজতে। ছোট চাচি সেই পিঠা শিরায় ডুবিয়ে বড় তালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়া হাতের ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ার ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখেই বলল, তুই উঠেছিস? সেই কখন থেকে ডাকছি তোদের। জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যা বলে বলল, জুই সারারাত পড়েছে চাচি, তাই এখন ঘুমাচ্ছে। 10টার আগে উঠবে না। সামনে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এজন্য পড়াশোনার চাপ বেশি। ওকে এখন ডেকো না। মায়ার কথায় সাবিনা বেগম বিশ্বাস করল। মাঝ থেকে মায়া বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ার উদ্দেশ্য বলল, আচ্ছা জুই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে একটা নতুন জামা পরে নে। অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর। ওদেরকেও বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে। তুই একটু সুন্দর মতো সেজেগুজে থাকিস কেমন? ফুপির কথায় মায়ার হাত থামে দাঁত মাজা থেকে। কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলে, কেন ফুপি? চেয়ারম্যান বাড়ির মানুষ, আসলে আমি সাজব কেন? মায়ার কথায় জাহানারা বেগম কিছু বলার আগেই মায়ার মা রেহেনা বেগম ধমক দিল মায়াকে, বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস। তোকে যা বলেছে তাই কর। এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনই সেজেগুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে যেদিকে থেকে এসেছিল সেই দিকে পুনরায় হাঁটে। মায়ার সুন্দর দিনটা মাটি হয়ে গেল সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে। আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ার। মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করল না, কারণ মায়া এখন সাজবে, আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতেন হবে বলে এখন আর সাজল না। মায়াকে সাজতেন না দেখে রেহেনা বেগম ধমক দিতে গিয়ে আবার দিল না। মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনই অনেক সুন্দর। সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতন সুন্দর লাগছে বলে তিনি আর কথা বাড়াল না, বরং চুপ থাকল। মায়া নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পিছন পিছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠল, খেয়ে দিয়ে মুক্তাকে নিয়ে বসল। ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানদের সংখ্যা আরো বাড়ল। মায়ার নানু বাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণ আগে। উনার রাতে ট্রেতে সকালে এসে পৌঁছালো আশুগঞ্জ। হইচই করে পুরো বিয়ে বাড়ি মেহমানে ভরপুর হলো। মায়ার চাচাতো, খালাতো, ফুফাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙা পাঞ্জাবি। মুক্তার বিয়ের স্টেজ করা হয়েছে মায়াদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়া সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখল।
চেয়ারম্যান বাড়ি থেকে মানুষজন এসেছিল প্রায় 11টা দিকে। তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতো। তারা এসে মায়াদের বাড়িতে 2 ঘন্টার মতন থেকে আবারও চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পড়তে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতো তাকিয়েছিল নিজের মায়ের দিকে। রেহেনা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছিল মায়া শুধু করেই যাচ্ছিল পুতুল বনে। চেয়ারম্যান বাড়ির মানুষজনের আন্তরিকতার পঞ্চমুখ মায়ার আত্মীয় স্বজন। তার থেকে বেশি প্রশংসা করল নাদিমের। ছেলেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লাম্বাটে গঠনের। নাদিমকে দেখে মায়ার আত্মীয় স্বজনদের বেশ ভালো লেগেছে সবার। মায়ার সাথে নাদিমকে মানাবে ভালো এই প্রশংসাও করল। সারাদিন ভর হইচই আর ব্যস্ততায় কাটল সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকাল থেকে সাজুগুজু ধুম পড়ল মায়ার কাজিনদের মধ্যে। কারণ সন্ধ্যা নাগাদ কনে পক্ষ থেকে এক গাড়ি মেয়ে ছেলে মিলে যাবে ফাহাদের বাড়ি হলুদের ডালা নিয়ে। সেজন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলেমেয়েরা আগে আগে সেজেগুজে নিচ্ছে। কারণ মায়াদের বাড়ির মানুষজন যাওয়ার পর ওদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুখটাকে হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতের সময় লাগবে করে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়ারা আগে যাবে ফাহাদের বাড়ি। তারপর মায়াদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়ি নিয়ে। হইচই করে বাড়ির সকল মেয়েরা একরঙা শাড়ির আর অর্নামেন্ট গায়ে জোড়ালেও মায়া আর জুই পড়ল একদম ভিন্ন। দুবোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন জামদানি জোড়াল গায়ে। শাড়ি দুটো বেশ দামি। আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছে বোনদের। জুই শাড়ি সাথে অর্নামেন্ট পরেও খুলে রাখল। মায়ার মতো করে সেও সিম্পল সাজল একইভাবে। মায়া নিজের বাসন্তী রঙা শাড়ি সাথে একই রকম দেখতে গাঁদা ফুলের মালা দুটো হাতে পরল। মুখে হালকা পাতলা মেকআপ করে, ঠোঁটে টকটকে সিঁদুর লাল লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানল। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেড়ায়। স্কুল, কলেজ এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাচল করে। খান বাড়িতে যতবার গিয়েছে ঠিক ততবারই মায়া ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে। তবে আজ হাতে বাসন্তী রঙের হিজাব নিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সেই নিয়ে দ্বিধা কাজ করল। তারপর এই নিয়ে জুইকে জিজ্ঞাসা করতেই জুই নিষেধ করল আজ হিজাব না পরতে। মায়া কেমন মনা করে হাতের হিজাবটা রেখে দিল। তবে চুলগুলো খোলা রাখল না। সুন্দর খোপা করে তাতে গাঁদা ফুলের একটা মাথা প্যাঁচাল। কপাল থেকে গালের উপর 2 গাজি কাটা চুল ফেলে কানে ছোট ঝুমকা পরে সাজটা কমপ্লিট করে জুই দিকে তাকাতে, জুই কানে ঝুমকা পরতে পরতে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তে। মায়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আচানক হেসে বলে উঠল, বাপরে আগুন, মাশাল্লাহ। জুইয়ের কথায় মায়ার ঠোঁট প্রসারিত করে হাসল। জুই কানের দুল পরতে পরতে মায়ার শাড়ির কচি ঠিক করে দিল। বোন একই রকম সেজেগুজে রুম থেকে বের হতেই সবাই মাশাল্লাহ বলে বলে মুখরিত করল। মায়ার ছোট ফুপি 2 ভাজতির নজর কাটল থুপথুপিয়ে। মায়া জুইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ার সকল কাজিনরা ছেলে মেয়ে মিলিয়ে 15 জনের মতন হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলে ঠিক করলো আরো একটি গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়াদের বাড়িতে ঢুকেছিল। তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নেমেই নাদিম আরিফের সঙ্গে কুশলাদি বিনিময় করে জানতে পারল তাকে যেতে হবে ফাহাদের বাড়িতে। নাদিম না করল না, বরং সম্মতি দিল। নাদিমের গাড়িতে ওঠার জন্য আরিফ, মায়া, জুই সঙ্গে মায়ার একজন বান্ধবী সুমিকেও ডাকল। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতন 3 জনই নেমে আসল প্রথম গাড়ির থেকে। মায়াকে নামতে দেখে বিষণ্ণয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নত মস্তিষ্কের হেঁটে গিয়ে বসল নাদিমের গাড়িতে। একটা বারের জন্য উপরের দিকে তাকালো না। কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করল মায়ার প্রতি। জুই বিয়ের এত হইচইর মধ্যেও কিছু একটা আঁচো করেছে নাদিমের পরিবারকে নিয়ে। কিন্তু সে এখনো শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা।
জুই গাড়িতে বসতে বসতে আবারও তাকালো নাদিমের দিকে। সে এখনো থমকে গিয়ে তাকিয়ে মায়ার দিকে। আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতিকার কি দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়া গাড়ির পিছনে চেপে বসলো জুইকে জায়গা দিয়ে, আর জুই মায়ার পাশে বসতে বসতে সুমিকে জায়গা দিয়ে নিজের পাশে বসাল। নাদিম আসিফের ডাকে হুঁশে ফিরে ঘাড় চুলকে ঠোঁট কামড়িয়ে হাসল। আরিফ পাশের সিটে বসতে নাদিম ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে আরো একবার মায়াকে দেখে নিল। সন্ধ্যা 7টা। অবস্থানটা ফাহাদদের নিজস্ব বাড়িতে। এবার বিয়ের আয়োজন খান বাড়িতে নয় বরং ফাহাদদের নিজস্ব বাড়িতে করা হচ্ছে। মুক্তা ফাহাদের বিয়েটা যেহেতু আগেই হয়েছিল সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খান বাড়িতে নয় বরং ফাহাদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফাহাদদের বাড়িতে মায়ারা পৌঁছিয়েছে আরো ঘন্টা খানিক আগে। এর মাঝে মায়াদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলের দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসাবে শ্রেয়াকেও ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেইরি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3তলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসল। আগেবার মুক্তা ফাহাদের আকদ সময় খান বাড়িতে হয়েছিল, তাই মায়ার কখনো ফাহাদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানদের আনাগোনা দেখতে পেল। শুধু বাদ রইল হৃদ খান আর আসিফ। হৃদ খান নেই তার মানে আসিফও আসবে না। মায়া বুঝে না হৃদ খান এত সমাজ ছাড়া কেন। নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবে, তাতে এত তালবাহানা করে কেন? এই লোককে কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চাই না কেন সে? পারিবারিক অনুষ্ঠানও কেউ মিস করে বুঝি? কি জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছে বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাইকে নিচ থেকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই, সবাই নিচে। হাতে গোনা 10-12 জনের মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়া হাতের ডালাটা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করছে। আজ সারাদিন ঠান্ডা হাওয়া বইছে। মায়া আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয়তো ভালো কিছু হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলে অনুসন্ধান চোখে জুইয়ের খোঁজ করল। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বুলাল। তখন দেখা গেল ফরমাল গেটআপে হৃদকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। হয়তো এখনো মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ার চোখে ঠিকই পড়ল গুরুগম্ভীর আর মেজাজি হৃদকে। হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি হৃদ থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালো কি মনে করে। পুরো কালো গেটআপে এসেছে হৃদ। হাতের শার্ট কুইন পর্যন্ত টেনে গুটানো, গায়ে কোটটা হাতের মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবল, এই লোক কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত দেখে তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দমাতে ধীরেই হৃদ থেকে নিজের দৃষ্টি ঘোরাতে মুহূর্তে কানে আসল কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল হৃদের ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে আছে। আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকেই চেয়ে আছে। মায়া থতমত খেয়ে গেল হৃদের থমকে যাওয়ার সৃষ্টিতে চোখ পড়ে। জোরদার আর অস্বস্তি বোধে হাঁসফাঁস করে দৃষ্টি ঘুরাল। মায়ার এত অস্বস্তিত বোধেও হৃদ নিজের দৃষ্টি সরাল না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তন ঘটল না। সেই একই ভাবে মায়ার দিকে থমকে যাওয়া ভঙ্গিতে তাকিয়ে মায়া আর চোখে হৃদের দিকে তাকালো। সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়ার অস্বস্তি বাড়ল। হাঁসফাঁস করে ডালা হাতে হৃদের দিকে পিঠ বেঁকে দাঁড়ালো। মায়া বুঝতে পারছে হৃদ এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদে অপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নেই। হৃদ সিঁড়ি ঘরে দরজার দাঁড়িয়ে। আসিফ হৃদের পিছন পিছন উঠে আসল ছাদে। হৃদকে থমকে যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসল সেদিকে।
হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুশীল হলো। তবে বেশ সন্দেহ হলো হৃদের থমকানো মনোভাব দেখে। হৃদের ফোনটা এগিয়ে দিতে দিতে আস্ত করে ডেকে বলল, আসিফ ভাই, আপনার ফোন। আসিফ ডাক হৃদের কান অবধি পৌঁছাল কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকল, ভাই। খুব। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাভ দৃষ্টি ঘোরাল আসিফের দিকে। 1 সেকেন্ড ভিতর পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘোরাল মায়ার উপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ার দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পিছন সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত না করল না আসিফ। আসিফ চলে যেতেই হৃদ মোহাচ্ছন্ন ঘোরে মায়ার দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতে হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গানের ছেলেমেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতি পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ার দিকে তাকিয়ে। তার আজ এত হইচই রাগ লাগছে না, বরং বউয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছুতে মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভিতর থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠে তক্ষুনি ঘাড় ঘোরাল। বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না সে হৃদ খানের দিকে। কেমন বেহায়ার মতন তাকিয়ে লোকটা। মায়ার অস্তিত্ব লাগাটাও বুঝতে চাইছে না আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সেজুতি ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়ালো জুইয়ের পিছনে। মায়া তাকাবে না, তাকাবে না করেও জুইয়ের পিছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তক্ষুনি চোখে পড়ল অতি সুন্দরী শশীকে, যে কলমা রঙা ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো ছেড়ে পিঠে ছড়িয়ে, তবে গায়ের ব্লাউজটা মাজিত আর শালীনভাবেই পরেছে। কুইন পর্যন্ত ব্লাউজের হাতা দুটো। পাতলা শাড়িতে ফর্সা পেট দেখা গেলেও পিঠ ঢাকা চুলে। একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেমন ভাবে শাড়ি পরে ঠিক তেমন ভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মাজিতই লাগছে। তবে এই মুহূর্তে মায়ার দৃষ্টি শশী সৌন্দর্যতা থেকে হাতের উপর বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবুর শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তিটা দূর করতে শশীর হাতের সেই গ্লাস তুলে নিয়ে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিক, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কোটটাও নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখল। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝল মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চাই। মায়ার স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে বেশ যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামী চোখে মুখে ঢুকে পড়বে, তারপরও লোকটার অযত্ন করবে না কখনো। মায়ার কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করা প্রশ্ন উঠে না। কিন্তু কথা হলো লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহ জানে। মায়ার হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরাল। উচ্চস্বরে গান বাজনার সাথে সাথে মানুষজনের ভিড় বেশি। তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দিবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়ো ন্যায় হৃদের দিকে এগিয়ে আসল। আস্তে করে হৃদকে কিছু একটা বলতে হৃদের গম্ভীর মুখটা চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্ত দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটল সিঁড়ি দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মিলাল হৃদের পিছন পিছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখল, তারপর খুব স্বাভাবিক ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। আয়ন ফাহাদদের গেইটের সামনে দাঁড়িয়ে ছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এগিয়ে এসে আসিফকে খাট ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, আফিস, এই অসময়ে আবার কোথায় যাচ্ছে তোমরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োয় সেদিকে এগিয়ে আসল। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গা যাচ্ছি জরুরি ভাবে। রাদিফ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি।
আসিফের কথায় আয়ন অস্থির চিত্তের বলল, সে কি? রাদিফ দেশে আসতে না আসতেই ঝামেলায় জড়িয়ে পড়ল কার সাথে? ও তো ভালো ছেলে। ও আবার কার সাথে ঝামেলায় জড়াল? কি হয়েছে? চলো আমি যাব তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখানেই থাকেন। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছেন, সবটা এখন এমনই ঠিক হয়ে যাবে। ভয় পেয়েন না। ভয় তো রাদিফকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি আসিফ। ওহ, যা মাথা গরম মানুষ। ঝামেলা কমবে না আরো বাড়াবে। ভয় পেয়েন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নিবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়ো চলে যেতে চাইলো, আবারও পিছন ডাকলো আয়ন বলল, আরে ফোন তো আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দিবে কিভাবে? আসিফ হৃদের পিছন দৌড়াতে দৌড়াতে খাট ছেড়ে বলল, এইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই। কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে আপনাকে কল দিব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদে উদ্দেশ্য। অনেক সময় ধরে সে বাহিরে। জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্য। কিন্তু হলরুমের দিকে এগোতে দেখা হলো ভয়ার্ত হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজে ছিল এতক্ষণ যাবৎ। আরাফ খানের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। কি সব হাবিজাবি খেয়েছে নাকি ঔষধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানেনি হেনা খান। আরাফ খান যখন হুট করে বুকের ব্যথায় বসা ঘরে সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল তখন সবাই ধরাধরি করে উনাকে নিয়ে শোয়ার রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে তিনি দ্রুত এগিয়ে আসল। আয়নকে আরাফ খানের কথা জানাতে সেও তৎক্ষণাৎ ছুটল সেদিকে। উত্তেজিত আয়ন সেদিকে দ্রুত দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজুতি কাছে বেখেয়ালি ভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরাফ খান আয়নেরই একজন রোগী। সেজন্য ডাক্তার হিসাবে আয়নের জানা আরাফ খানে বর্তমান অবস্থান সম্পর্কে। স্টেজের সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ঢালা হাতে নিয়ে কোনো রকমের ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টি বড় ঢালা তো অপর হাতে আয়ন, হৃদ আর নিজের ফোন তিনটি চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ঢালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে তিনটা ফোন থাকায় দু হাতে মিষ্টির ঢালাটাও সামলে ধরতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতি অবস্থান পরখ করে দ্রুত এগিয়ে আসল সেজুতিকে সাহায্য করতে। দেখায় যাচ্ছিল সেজুতি অতগুলো জিনিস একত্রে সামলাতে পারছে না। মা এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ে বলল, আপু হেল্প করব তোমার। সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আর আয়নের ফোন দুটো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছো ভালো হয়েছে। এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানি ফোন দুটো হাতে নিল। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স। সাদা রঙা ফোন দুটো দেখতে একদম নতুন। দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার কার। বরং নিজের কমদামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরল 1 ঘন্টার মতন। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ার সাথে নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারো কথা হয়নি। নাদিম এমনই মায়ার পাশে বসেছিল বলে মায়া অস্তিত্ব বোধ করেনি। কিন্তু একটু আগেই আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকে গান ছাড়া। ফাহাদকে মায়াদের কাজিন গুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসাবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের উপর সেজুতির দেওয়া দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মায়া কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ দিতে পারেনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে দেখে ওদের দুজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ করা নাম্বারটা তুলে ফটাফট মেসেজ লেখল। 1, 2, 3 আজ ভালোবাসার দিন। 4, 5, 6 আজ যদি বাসর হয়। 7, 8, 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়।
স্বামীকে ডিস্টার্ব করতে মায়া মনগড়া ছন্দ লিখে পাঠাতেই টুং করে মায়ার কোলের উপর হৃদের ফোনটা বেজে উঠল। মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালি ভাবে তাকালো কোলের উপর পড়ে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবল হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ টেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লেখল, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একই ভাবে কোলের উপর ফোনটি টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনল কিন্তু তেমন গায়ে মাখল না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লেখল, সত্যি বলছি ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি কল রিসিভ না করলে। আপনি আমার কলটা রিসিভ করলে প্রেমটা বাতিলও হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সেই একই ভাবে কোলের উপরে হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়ার মেসেজের সাথে সাথে ওর কোলের উপর ফোনটা শব্দ করে উঠছে সেটা মায়া খেয়াল করেনি তেমন। মূলত মায়ার ধারণাতে নেই যে মায়ার স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা নিয়ে। তবে আজ বোধ হয় ভাগ্য মায়ার সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ার হতে চলল। নয়তো হৃদের ফোন, প্রথমে আসিফ তারপর আয়ন, এরপর আয়ন থেকে সেজুতি, আর এখন সেজুতি থেকে সোজা মায়ার হাতে চলে আসল। এই সবটাই হলো মায়ার ভাগ্যের জোরে। আজ প্রকৃতিও চাইছে মায়া ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসল না। তখনই মায়া উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে কিছু একটা ভাবল। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মিলাতেই মায়ার কোলের উপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল তক্ষুনি। মায়া নিজের কানে ফোন চেপে ধরা অবস্থায় বেখেয়ালি ভাবে কোলের উপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুতিকে খোঁজল ফোনগুলো দিয়ে দিতে। কিন্তু ছাদের আশেপাশে কোথায় সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটাল না কোলের উপর বাজতে থাকা ফোনটাকে নিয়ে। ভাবল হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনই থেমে যাবে। হলো তাই। কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবল, মায়ার স্বামী হয়তো মায়ার হুমকিগুলোকে সিরিয়াস নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোককে। কিভাবে মায়ার কল আজ রিসিভ না করে থাকে সেটাও আজ দেখবে মায়া। মায়া অনেকটা রাগ নিয়েই দ্বিতীয়বারের মতন কল করতেই সেই একই ভাবে কোলের উপর থাকা দুটো ফোনের একটা ফোন আবারও বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্ত হলো। তবে মায়া কোলের ফোনটা হাতে নিয়ে দেখল না কে কল দিয়েছে। পারমিশন ছাড়া অন্যের ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টি এড়িয়ে গেল। আবারও সেই একই কাজ হলো, কোলের ফোনটা রিং বাজতে বাজাতে বন্ধ হতেই মায়াও কান থেকে নিজের ফোনটা নামাল। মায়া এবার আরো বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখন ফোন দেয় তখনই কেন এই বজ্জাত ফোনটাকে বাজতে হবে? মায়ার কল করার আগে বাপরে যে কোনো সময় বজ্জাত ফোনটা বাজলেও পারে আজব। মায়া বিরক্তি আর রাগ নিয়ে তৃতীয়বারের মতন স্বামীকে উদ্দেশ্য কল লাগাতে আবারও সেই একই ভাবে মায়ার কোলের উপর হৃদের ফোনটা বেজে উঠতে মায়া এবার বেশ বিরক্তি নিয়েই হৃদের ফোনটা হাতে নিল। ভাবল কলটা কেটে দিবে। বারবার কানে কাছে অযথা ফোনের রিংটোনের শব্দটা ভালো লাগছে না মায়ার। যেহেতু আশেপাশে ফোনের মালিক নেই, তাই কলটা রিসিভ করার মতন মানুষও নেই। অনবরত রিং বাজতে থাকা ফোনটা মায়া হাতে নিল কলটা কেটে দিবে বলে। কিন্তু কাটতে গিয়ে বেখেয়ালি চোখ পড়ল ফোনের স্ক্রিনের উপর নামটার দিকে, বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ দেখে মায়া বুঝল ফোনের মালিকের বউ হয়তো তার খোঁজে কল করেছে। কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধানের চোখ ঘুরিয়ে সেজুতিকে আশেপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ার কপাল কুঁচকে এলো কিছু একটা মনে হতেই। 1 মিনিট। ফোনের স্ক্রিনে বেয়াদব বউ নামের নিচে মায়া নাম্বারটা কার দেখল? ওটা মায়ার ফোন নাম্বার ছিল না। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে দিকে তাকালো।
গুটি গুটি সংখ্যা নিজের নাম্বারটা মিলাতে পেরে হাত কেঁপে উঠে মুহূর্তে ফোনটা পড়ে গেল কোলে। আর মায়ার ফোনটাও ততক্ষণে কান থেকে নিচে পড়ে আছে। মায়া অতি উত্তেজনায় অস্থির হয়ে তরতর করে কাঁপতে লাগলো। বহু প্রত্যাশিত পর আজ মায়া নিজের স্বামীকে এভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনিও। মায়ার ফোনটা ফ্লোরে পড়ে থাকায় অবস্থায় বাজতে বাজতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের উপর হৃদের ফোনটাও রিং অফ হয়ে স্ক্রিনে লাইট জ্বলে উঠল। মায়া কম্পিত হাতে ছলছল চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল, এতক্ষণ ধরে মায়ার সবগুলো মেসেজ ফোনের উপর ভাসছে, বেয়াদব বউ নামে। মায়া কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইল ফোনটি কার সেটা দেখার জন্য, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়ায় খুলতে পারল না। শুধু নিজের মেসেজগুলো উপর দিয়ে দেখতে পেল মায়া। এতক্ষণ মায়া যা উল্টো পাল্টা মেসেজ করেছিল সবগুলো এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ায় মায়া মুখ হেঁকে হু হু করে কেঁদে উঠল। আজ এই কান্না মায়ার কষ্টের নয় বরং অতি আনন্দের। 2 বছর, অনেকটা দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি চলেছে। এই খুশি, এই অস্থিরতা মায়া কোথায় রাখবে? মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসল। এই সময়ে কান্নাকাটি করে মায়া সময় নষ্ট করবে না। আর কোনো কিছুর বিনিময়ে মায়া নিজের স্বামীকে হারাতে দিবে না। ফোনটা যখন মায়ার কোলে এসেছে তার মানে মায়ার স্বামী খান বাড়ির ছেলেদের মধ্যে কেউ হবে। কিন্তু কে? আচ্ছা, এমনটা নয়তো যে লোকটা মায়াকে পূর্ব থেকে চিনে, ইচ্ছাকৃতভাবে মায়ার কাছে নিজেকে লুকিয়ে রেখেছে, মায়ার সামনে আসতে চাইছে না। কিন্তু কেন? কেন এত লুকোচুরি? মায়া এই লোকটাকে এবার এত সহজে যেতে দিবে না। এই লুকোচুরি খেলাটায় আজ মায়া যে কোনো হোক শেষ করবে। লোকটার মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবেই। চোখের পানি মুছে মায়া দ্রুত নিচ থেকে ওর ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটার পাশাপাশি কোল থেকে আয়নের ফোনটাও হাতে নিয়ে দেখল দুটো একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়া পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হতে পারে। মায়া নিজের স্বামীর ফোনটা বুকে চেপে অপর হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইল। দেখতে চাইল ফোনটা আসলে কার। কিন্তু মায়াকে নিরাশ করে দ্বিতীয় ফোনটাও একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত মোবাইল তোর ওয়ালপেপার চেক করলো কারো ছবি দেওয়া আছে কিনা, যেটা দেখে মায়া মানুষ চিহ্নিত করতে পারবে। কিন্তু মায়াকে আবারও নিরাশ করে দুটো ফোনের একটাতেও ওয়ালপেপারে কোনো ব্যক্তি ছবি দেওয়া নেই। মায়া অতি উত্তেজনায় ছটফটিয়ে উঠল। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে সেই চিন্তায় একই জায়গায় বারবার অস্থির ন্যায় পায়চারি করল। চট করে মায়ার মাথায় আসল, ফোন দুটো সেজুতি দিয়েছি মায়াকে। তার মানে সেজুতি বলতে পারবে এই ফোনগুলোর মালিক কারা? মায়া তোরাত করে অস্থির ন্যায় আশেপাশে চোখ ঘুরিয়ে সেজুতিকে খুঁজল। দেখতে পেল মায়ার ঠিক পিছনে ছাদের একপাশে দাঁড়িয়ে সেজুতি স্টেজে বসা ফাহাদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটল সেদিকে। সেজুতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থির ন্যায় হাতের ফোনগুলো সেজুতিকে দেখাতে দেখাতে উত্তেজনায় প্রশ্ন করে বলল, আপু এই ফোনগুলো কার? সেজুতি ফাহাদের ছবি তোলায় এতটাই মনোযোগী যে মায়া অস্থির মুখটা চোখ আউড়িয়ে দেখল না, বরং সামনে তাকিয়ে মায়ার উত্তর দিয়ে বলল, আয়ন ভাইয়া হবে। আয়ন, আয়ন। মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে আয়নের নামটা আওড়াল। মায়ার আগেই সন্দেহ হয়েছিল আয়নকে। এখন সেজুতির মুখে আয়নের নামটা শুনতে আরো দৃঢ় বিশ্বাস হলো যে আয়ন সাথে মায়ার স্বামীর কোনো সম্পর্কিত থাকতে পারে। তবে মায়ার মনে একটা খচখচ সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহাম কে? নাকি আয়নের অপর নাম আব্রাহাম? সেজুতি নিশ্চয়ই বলতে পারবে আব্রাহাম লোকটা আয়ন কিনা। মায়া হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বলল মায়া, আপু এটা মনে হয় আব্রাহাম ভাইয়া ফোন হবে, তুমি দেখো তো। সেজুতি হাতে নিজের ফোনটা উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ও হবে হয়তো, আমি জানি না। মনে হয় আয়ন ভাইয়ার কাছে আব্রাহাম ভাইয়া ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল আসলে রিসিভ করো না। ভাইয়া যে রাগী মানুষ,
তুমি উনার কল রিসিভ করেছো শুনলে রেগে যাবে। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গে জোরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তে। হাত পা দুর্বলতায় ভেঙ্গে আসার জোগাড় হলো। মায়া মনে মনে আব্রাহাম আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়াল। সাথে এও ভাবলো আব্রাহাম আর আয়ন দুটো আলাদা মানুষ। আয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আরো উত্তেজিত হলো। সেজুতির মুখে স্বাভাবিক ন্যায় আব্রাহাম ভাইয়া নামটা সম্বোধন করার ধরনের বুঝলো সেজুতি আপনজনদের মধ্যে কেউ মায়ার স্বামী। সেজুতি চিনে আব্রাহাম নামের মানুষটাকে, সেজুতির ভাই হয়। তাহলে সেদিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যা বলেনি, সত্যিই বলেছিল। কিন্তু কে এই আব্রাহাম নামের লোকটা? মায়ার জানতে হবে। মায়া কলিজা কাঁপছে ভিতরকার অস্থিরতার ছটফটে। গলা শুকিয়ে কাটকাট। ভয়ানক পানি তৃষ্ণা পেল মায়ার। মায়া মনে হচ্ছে নিঃশক্তিতে তরতর করে কেঁপে যেকোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠেছে। মায়ার কাপা কাপা হাতটা গুটিয়ে নিল হৃদের ফোনটা আবারও মুঠোয় চাপল। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আজ যে কোনো মূল্যে হোক মায়া লোকটাকে খুঁজে বের করবেই। মায়া হা করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে সেজুতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপর মায়া মনে সাহস জুগিয়ে ভাঙ্গা ভাঙ্গা স্বরে প্রশ্ন করল, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সেজুতি একইভাবে সামনে ছবি তুলতে তুলতে খানিকটা হতবাক গলায় শুধালো, তুমি এতদিনে আব্রাহাম ভাইকে চিনো না? কি বলো এসব? ভাইয়া এত পপুলার একজন মানুষ, আর তাকে চিনে না তারই সুন্দরী বেআইন? ভেরি বেড। অধৈর্য গলায় মায়া ওরাল, আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়া নাম? সেজুতি একইভাবে বলল, তুমি রিদ খানকে চিনো না? রিদ ভাইয়ের পুরো নামই হলো আব্রাহাম রিদ খান। কি হহ? মায়া হঠাৎ চেঁচানোতে চমকানো ভঙ্গিতে লাফিয়ে উঠে পিছন ঘুরল সেজুতি। মায়ার হঠাৎ চিৎকার একটু জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শোনাতে মায়া এইভাবে কেন রিয়েক্ট করলো সেটা বুঝলো না সেজুতি। এই নিয়ে মায়াকে সেজুতির প্রশ্ন করার আগেই স্টেজ থেকে ফাহাদ ডাকলো ওকে সেদিকে যেতে। সেজুতি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটল। আর মায়া ঠাস করে চেয়ারে উপর বসে পড়ে মুখ হেঁকে আবারও ফুপিয়ে কেঁদে উঠল দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খোঁজ পাওয়ার খুশি হবে নাকি রিদ খান মায়ার স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়া মস্তিষ্ক গেঁথে গেল একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ার সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতন বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝেই রিয়েক্ট করত। লোকটা শুধু থেকে জানতো মায়া হৃদের বউ, আর এজন্য বউ ভেবেই মায়ার সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এজন্য হৃদ মায়া নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলেই একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয়ই মায়াকে এখন অভদ্র, বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্য হয়তো মায়ার কলগুলো রিসিভ করে না। রিদ খানকে সবাই কত সম্মান দেয়, অথচ মায়া হৃদের মুখে মুখে তর্ক করতে মুখিয়ে থাকে সব সময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে ওর নাম্বারটা সেভ করে রাখে? মায়ার জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময়ের ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। সবশেষে যা বুঝলো হৃদ মায়ার টানে মায়ার কাছে যেত এতদিন, মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মাই কখনো হৃদকে চিনতে পারত না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যথায় খুঁজে বেড়াত, অকারণে হৃদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখত। এখন মায়া কি করবে? কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়া তো এখন মরে যেতে ইচ্ছা করছে। সত্যিটা জানার পর মায়া হৃদের মুখোমুখি হওয়াটাই অসম্ভব হয়ে পড়ল। মায়ার কি এখন হৃদকে ছেড়ে দিবে? মায়ার এখন কি করা উচিত সেটা বুঝল না, শুধু মুখ দেখে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। চলবে।